আমি ধরেন ওদের রাজনীতি নিষিদ্ধ করার, এটা অনেকেই বলে, অনেকের এক এক ধরনের মতামত আছে, কিন্তু আমি নিজেও এটা করি না যে কারো রাজনীতিকেও নিষিদ্ধ আসলে এইভাবে খাতা কলমে করা সম্ভব না। সেই আদর্শ আমি এই রাজনীতি নিষিদ্ধের প্রসঙ্গটা আসবো ইলিয়াস। এই যে রোড ম্যাপ বা বিএনপি জামাতের যে বর্তমান যে বিষয়টা চলছে, এটা আপনি কিভাবে দেখছেন? না, এই কারণেই বললাম যে ওরা যে হিংস্র, অতএব বিএনপি এবং জামায়াত তাদেরকে বুঝতে হবে যে এইবার প্রধানমন্ত্রী, তার সাথে আশপাশের ব্যবসায়ী, তার সাথে সাংবাদিক, মসজিদের ইমাম সাহেব সব পালিয়েছে, তাদের প্রতিটা এমপির বাড়িঘর সানো হয়েছে। এরা যদি আবার ফিরে আসে, এই প্রতিশোধ কিন্তু তারা নিবে। এবং এই 15 বছর বিএনপি এবং জামায়াত এমনিতেই নির্যাতিত ছিল, তাদের উপরে যেভাবে তারা হায়েনার মতো হামলা করত, এবার তাদেরকে মানে সাপের লেজে পা দেওয়ার মতো, তাদের তো কাউকে পাওয়া যায় না, সব তো পালিয়েছে, বাড়িঘর পোড়ানো হয়েছে। এরা যদি এবার ফিরে আসে, সেই প্রতিশোধটা কিরকম হবে সেটা একটু চিন্তা করতে হবে। আর শুধু তো আওয়ামী লীগ না, আওয়ামী লীগের সাথে তো ভারত তো ধরেন সেই 75 এর পর থেকে 6 বছর ট্রেন আপ করিয়েছে, সেখানে এখন কিন্তু সে কিন্তু ট্রেনিং এ আছে, ক্লাস নিচ্ছে, কিন্তু সে আরো উচ্চতর ডিগ্রি নিয়ে তারপরে বাংলাদেশে আসবে। এবং আগে তো 2 জন ছিল শুধু, এখন এই শয়তানের ধরেন আশপাশের যত আরো ছানাপোনা যা যা আছে সবগুলো একসাথে হয়েছে, এগুলোকে একসাথে ট্রেনিং দেওয়ার সুযোগ পেয়েছে। সো এখন স্কুলটা কিন্তু অনেক বড়, এই স্কুলের শিক্ষার্থীও সংখ্যাও বেশি। এই সব শিক্ষার্থী এসে আমাদেরকে কিভাবে ভারতের তাদের যে চিন্তা ভাবনা, তাদের ওই প্ল্যান এ বি সি যা যা আছে সেগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা করবে। তো যে কারণে আমি এটা নিয়ে খুব বেশি বিস্তারিত, ওই যে মিনার ভাই যেটা বললেন, ওনাদেরকে বোঝানোর কিছু নাই। আমি মনে করি ওনাদের একসাথে বসা উচিত। বিএনপিকে এই বাস্তবতাটা মানতে হবে যে জামায়াতের ভেতরে কিন্তু ক্ষোভ আছে। এই বিএনপির ভেতরে ঘাপটি মেরে বসে থাকা খালেদা জিয়া নিজে থেকে আজ পর্যন্ত, আমি ধরেন যার সাথে কথা হয়েছে, একদম সত্য কথা বলছি, জামায়াত ইসলামের কোনো নেতা কোনোদিন বলে নাই যে খালেদা জিয়ার প্রতি তাদের কোনো ক্ষোভ আছে। কখনোই আমি শুনি নাই জামায়াত ইসলামের কোনো নেতার কাছে। তারা কিন্তু প্রচন্ড রেসপেক্ট করে খালেদা জিয়াকে। আমার মনে হয় যে বিএনপির ভেতরে কিছু বাম এবং ইসলাম বিদ্বেষী কিছু লোকজন আছে, যারা মানে ইসলাম শুনলেই মনে করে জামায়াতে ইসলামকে আসতেই দেওয়া যাবে না এখানে। সো এই জায়গা থেকে তাদেরকে বের হইতে হবে। কারণ আপনি এই জামাতের নেতাদের ফাঁসি হয়েছে, তারপরে জামায়াতকে এর আগে যতগুলো ঘটনায় তাদের বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছে, সেই পদক্ষেপের কোনোটাতেই কিন্তু আমরা বিএনপিকে ওইভাবে কোনো জবাব বা পাশে দাঁড়াতে দেখিনি। এমনকি সালাউদ্দিন কাদের চৌধুরী যখন ফাঁসি হয়, সেটা নিয়েও কিন্তু বিএনপি খুব বেশি নড়াচড়া করে নাই। ওই ক্ষোভগুলি জামাত ইসলামের থাকতেই পারে। জামাত ইসলাম যদি নাকি ভোটের হিসাব করা হয়, তাহলে বিএনপির চাইতে তারা ছোট দল, তাদের তো মানে বিএনপির কাছে একটা আবদার থাকতেই পারে, বিএনপির কাছ থেকে মানে একটা কি বলবো যে পিতৃসুলভ একটা আচরণ। কিন্তু আমার মনে হয় সেই জায়গাটা, আমি ফ্র্যাঙ্কলি বলছি, এটা জামাতের মানুষের অভিযোগ যে বিএনপি তাদেরকে সেটা করে নাই। আবার জামাতকেও সেটা মাথায় রাখতে হবে যে বিএনপি দল হিসাবে শুধুমাত্র কিছু বাম আর কিছু নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী লোকদের দ্বারা পরিচালিত না। এই দলের প্রতিষ্ঠাতা, এখন যারা এই দলের সর্বোচ্চ নেতা খালেদা জিয়া এবং তারেক রহমান যারা আছেন, তারা আমার বিশ্বাস তাদের ইসলামের প্রতি যথেষ্ট সম্মান এবং দুর্বলতা আছে। সো তারা জামাতকে ভালোবাসে এবং জামায়াতেরও এমন কোনো ফাঁদে পা দেওয়া উচিত না যেটাতে বিএনপি এবং জামায়াতের ভেতরে একটা বড় ধরনের ফাটল ধরবে, যেই ফাটলের ভেতরে আওয়ামী লীগ জায়গা করে নেওয়ার সুযোগ পাবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যেটা মনে করি যে আপনি সঠিকভাবে বলছেন যে মান অভিমান, দুঃখ কষ্ট, মানে দেশের বর্তমান যে একটা বিশেষ পরিস্থিতি। কারণ অ্যাকচুয়ালি দেখেন, ছাত্র জনতার বিক্ষোভ এবং আল্লাহর রহমত, বিস্ময়কর ভাবে কিন্তু হাসিনার পতন হয়েছে। মানে আমরা যেটা ধর্মীয় গ্রন্থে পড়ি যে জালেমের পতন যেভাবে হয়, মানে অনেকে মানে তোমার চোখ বড় হয়ে যাবে, বিস্ফারিত হবে যে এইভাবে হয়। মানে আপনি 7 দিন আগে যে লোকটার দাপট দেখা গেল বিচারপতি মানিক, 7 দিন পরে তার অবস্থা কি? কলা পাতার উপরে শুয়ে বসে আছে, পালানোর চেষ্টা করছে। শেখ হাসিনা এইভাবে পালাই যাবে, এটা কেউ ভাবে নাই কখনো। তো সেই জায়গা থেকে এই যে বিশেষ অবস্থায় আমাদের প্রত্যেকের মধ্যে ভুল বোঝাবুঝি বা দূরত্ব না কমি, অর্থাৎ শক্তিশালী করা দরকার নাই তৃতীয় পক্ষকে,
আপনারাই মীমাংসা করুন। তো ইলিয়াস, না জি বলেন। কনক ভাই, আমি একটু এই প্রসঙ্গে করি। ইলিয়াস ভাই যে কথাটা বললেন যে হ্যাঁ, এটা মান অভিমান সেটা আছে। এখন অতীতের মান অভিমান নিয়ে এই মুহূর্তে যদি আমরা হিসাব করতে বসি, তাহলে আমরা এই জায়গা থেকে বের হতে পারবো না। এই জন্য এখন কথা হলো, আগে যাই হয়েছে, এখন থেকে ফ্রম নাও আমরা এমন কিছু আমাদের করা ঠিক হবে না যেটা পারস্পরিক সন্দেহ বা এই সম্পর্কটাকে আরো তিক্ত করে ফেলে। এই জন্য আমি বলবো যে জামাতের যে এখন আমির আছেন, ওনার ব্যাপারে আসলে দেখেন যে মিডিয়ার একটা, যদি আপনি একটা খেয়াল করেন, এটা আমার অবজারভেশন, হঠাৎ করে কিন্তু ওনাকে বেশ ভালো একটা হাইলাইট করতেছে মানে বাংলাদেশের মিডিয়া, ওনার খুব প্রশংসা শুরু হয়েছে। কাজে এটা একটা অ্যালার্মিং। আপনারা শুধুমাত্র, আমি এই জন্য বলি কারণ অতীতে মানে কি চুন খেয়ে মুখ পড়েছে, এখন দই দেখলে হয়তো ভয় লাগে। তা আপনাদের প্রতি অনুরোধ থাকবে, জামাতের প্রতি বিশেষভাবে, আমি হয়তো যেটা সত্য, আমি তো বললাম আজকে যদি বিএনপির ব্যাপারে আমি একটু দ্বিধা করবো না, যে বিএনপির সত্যটা বলবো, আইদার দে লাইক ইট অর নট। এখন আপনাদের আমি এই মুহূর্তে যেটা কি ফিল করতেছি, যেটা যে জামাতের একটু সজাগ হওয়া দরকার। যে আপনাদের কিছু মন্তব্য সেটা আমার কাছে কিন্তু খুব ভালো লাগে না, আমি সত্যিকার ভাবে বলি, হ্যাঁ ইট ইজ রাইট, কিন্তু পলিটিক্যালি ইনকারেক্ট। আপনারা যে কথাগুলি বলছেন, একজন আপনাদের সহযোগী আগে কি করেছে সেটা আমি যদি সেটা বলতে চাই, আমি তো সামনে আগাতে পারবো না। আমরা সামনে এগোতে চাই। কাজে আপনাদের যেটা কথা হলো, আপনাদের মান অভিমান, ইলিয়াস ভাই যেটা বললেন সেটা অবশ্যই আছে। সেই মান অভিমানকে আমি কনসিডারে রেখে আপনাদেরকে বলছি, অনুরোধ করছি, আপনারা এটাকে ফার্দার অগ্রসর হতে দিবেন না। যদি কোনো কিছু কথা বলতে হয়, আমার অনুরোধ আপনারা টেবিলে উনাদেরকে বলেন যে উনাদের ব্যাপারে যে হ্যাঁ ভাই, ধরেন আমরা যে বিষয়টা ধরেন শেখ হাসিনা হয়তো গেছে, কিন্তু ডিজিএফআইতে হয়তো উপরের দিকে কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু খাসলত কিন্তু পরিবর্তন হয়নি। মিডিয়ার মালিকগুলা কিন্তু এখনো সব হাসিনার লোক, প্রত্যেকটা কি পয়েন্টে হাসিনার লোক, এবং প্রত্যেকটা জায়গায় 4-5টা লেয়ার করে হাসিনার লোক বসানো আছে। তো তারা চাইবে কনস্টেবিলিটি। তো ইলিয়াস, আপনি কিভাবে দেখেন যে ছাত্রদেরকে যেভাবে একটু প্রায়োরিটি দেওয়া হচ্ছে, বা ধরেন আনসার বিদ্রোহ দমনীয় ছাত্ররা দৌড়ায় আসতেছে, আমার পুলিশ কোথায়, আমার বিজিবি কোথায়, আমার সেনাবাহিনী মাঠে আছে, তাদেরকে ব্যবহার করা হচ্ছে না, ছাত্রদেরকে যেভাবে সামনে নিয়ে আসা হচ্ছে, কারণ এই প্রবণতাটাকে আপনি কিভাবে মনে করেন? ছাত্রদেরও তো আসলে লেখাপড়া বা নিজেকে গঠন করার ব্যাপার আছে, সেই জায়গাটায় এটাকে আপনার কাছে এক্সেসিভ মনে হচ্ছে কিনা? না কনক ভাই, আমার একদমই আমার এক্সেসিভ মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে ছাত্রদের থাকা উচিত। কারণ কি জানেন, ধরেন এই কালকের কথা যদি বলি, কালকে খুব বেশি আলোচনা হয়েছে কয়েকটা স্কুলের ভেতরে শিক্ষকদেরকে বসিয়ে রেখে তারপরে আপনার রেজিগনেশনের পেপারে সাইন করানো হচ্ছে। তো তাদের এই রিজাইন করার যে মুহূর্তটা, এটাকে আপনি স্যাড মিউজিক চালায় যদি সুন্দর করে উপস্থাপন করেন, আপনার খুব কষ্ট লাগবে। কিন্তু খোঁজ নিয়ে দেখেন, ওই মাস্টার সাহেব কয়েকদিন আগে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর এই স্লোগান ছাত্রদেরকে শিখিয়েছে। কালকে যেই মুরব্বীর বিষয় নিয়ে করলো, সবচাইতে বেশি আলোচনা হলো, সেই মুরব্বীর চেয়ারের ভেতরে দেখেছেন কি ছিল? চেয়ারের ঠিক এই জায়গায় যে হাতলটা, এটা হচ্ছে নৌকা। তো এখন একজন প্রিন্সিপাল, তার তো এখানে নৌকা থাকার কথা না। আপনার মনে আছে ডক্টর মিজানুর রহমান, তিনি বলেছিলেন আমাকে ভিসি, তিনি তখন জগন্নাথের ভিসি, আমাকে ভিসির এই পদটা থেকে সরায় যদি যুবলীগের প্রেসিডেন্ট বানানো হয়, আমি তাহলে রাজি আছি, আমি ভিসির চাকরি ছেড়ে দেবো। এইটা হচ্ছে গত 15 বছরের, বিশেষ করে শেষ 5-7 বছরের শিক্ষকদের নমুনা। মানে আগে তো শিক্ষকটা অত ছিল না, এই 15 বছরের শুরু থেকে শুরু করেছে, শেষের 5-7 বছরে খুব ভালো সাপোর্ট পেয়েছে তাদের মধ্যে দিয়ে। না, আমি আপনার সাথে একমত যে এই প্রবণতা বা আনসার বিদ্রোহের জায়গাটাতে আমি সমর্থন করি। না, এটাই না খালি কনক ভাই, ধরেন আপনি 32 নম্বরের ঘটনা দেখেন। 32 নম্বরে কারা হিন্দি গান শুনেছে, লুঙ্গি ড্যান্স শুনেছে, এই জন্য শোনার কারণে তাদের আপনি করছেন। এখন এই ছেলেদেরকে তো আপনি গত 15 বছর পড়িয়েছেন হিন্দু সংস্কৃতি, আপনি শিল্প সংস্কৃতি, কৃষি শিক্ষা বই বাদ দিয়ে শিল্প সংস্কৃতি পড়িয়েছেন, পড়িয়ে তাদেরকে নাচ শিখিয়েছেন। শিক্ষিকার সাথে আমরা ছাত্র নাচ দেখেছি। তো হিন্দি গানের তালে তালে নাচগুলো সব হয়েছে। তো তারা তো শিখেছে শুধু এই হিন্দি গান, তো এখন তো তারা হিন্দি গানই চালাবে। তারা যদি কোনো কিছুতে শোক ফিল না করে, আপনি জোর করে তো কারোর শোক ফিল করাইতে পারবেন না। এখন এটা নিয়ে সমস্যা, আরো অনেক কিছু বলা হচ্ছে। আর সবচাইতে যদি আপনি স্পর্শকাতর যেটা, এই আনসারের সময় আপনি বলেন কনক ভাই, মনে করেন ওই দিন মাঠে ছাত্ররা নাই,
ওই দিন পরিস্থিতি অনেক কিছুই হইতে পারতো। তো এটা কে সামাল দিবে? সো এখন একটা নিয়মের ভেতরে আনা দরকার। হইতে পারে সেটা তাদের কোনো ইউনিফর্ম, হইতে পারে কোনো কার্ড, আমি জানি না যে কিভাবে সম্ভব। আর মাঝখানে তো ধরেন পুলিশ ডিউটি করে, এখনো পর্যন্ত কিন্তু এই যে মামলাগুলো হচ্ছে আসামি কিন্তু সেইভাবে এখনো সব থানায় ধরাধরি এই অভিযানগুলো শুরু হয় নাই। রাস্তায় পুলিশ, আমার কনসার্ন কি জানেন, আমার কনসার্ন হচ্ছে যে আনসার বিদ্রোহ ঠেকাইতে যে 50 জন ছাত্রের মতো আহত হয়েছে, আমরা চাইছি যে কেউ মারা যায়নি। তো আমরা ছাত্রদের আর রক্ত চাই না, রক্তপাত চাই না। এবং আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে, সরকার পুলিশ নামাতে চেয়েছে কিনা, পুলিশকে তলব করেছে, পুলিশ আসে নাই, বিজিবি তলব করছে, বিজিবি আসে নাই, বা শেষ মুহূর্তে সেনাবাহিনীও যোগ দিয়েছিল, তো কেন প্রথমে দিল না? এই জায়গাগুলো হচ্ছে আমার কোশ্চেনের জায়গা আর কি, যে কেন ছাত্ররা বারবার আহত হবে, কেন তাদের রক্ত ঝরবে না? তাদের রক্তের কারণেই তো আজকে স্বাধীন দেশ। কিন্তু তারা যদি না থাকে, যেটা হবে, এই যে এখন দেখবেন সব এলাকাতে, আমার যতগুলো এলাকাতে মানুষের সাথে কথা হয়, সব এলাকাতে ধুমায় আপনার সবাই এখন ওই প্রোফাইল পিকচার সব চেঞ্জ করে এখন আপনার ধর্ম পাল্টায় মুসলমান হচ্ছে, আওয়ামী লীগের ধর্মের লোকজন সব। এখন এই যে আওয়ামী লীগ থেকে লোকজন, এরা কিন্তু সবাই এখন বিএনপি সেজে, আবার কেউ পোস্ট করছে যে বন্ধুত্বের মাঝে কখনো শিবির, ছাত্রলীগ, ছাত্রদল হয় না, হ্যাঁ, এগুলো বলে এখন তারা সম্পর্কটা শিথিল করছে। আপনি সুযোগ দেন না, দেখবেন এরাই আবার লাঠি হাতে নিয়ে শুরু করে দিয়েছে। সো পুলিশের ভেতরেও এখন অনেক পুলিশ আছে, পুলিশের কনস্টেবল, সাব ইন্সপেক্টর, এই 15 বছরে যারা হয়েছে 80% তো এদেরই লোক। তো এই লোকগুলি দেখবেন একটা সুযোগ পেলেই না তারা অস্ত্র হাতে তুলে নিবে এবং আবার আগের মতো গুলি করা শুরু করবে। আমার কাছে মনে হয়েছে কয়েকটা ঘটনায় যে বাংলাদেশের এই একটা মানুষ এইভাবে, একজন বাংলাদেশের মানুষকে এইভাবে গুলি করতে পারে না, প্রকাশ্যের সামনে মানে গুলি করছে। এটা কোনোদিন এক দেশের মানুষ, এই সেম দেশের মানুষকে এটা করা সম্ভব না। আমি মনে করেছিলাম কি ভারতীয় বাহিনী বোধহয় এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সো এইটাই তো সেই পুলিশ। আজকে যে ভিডিওটার কথা আপনি প্রথমে বললেন, আপনি দেখেছেন তো কিভাবে লাশটাকে, কিভাবে, হ্যাঁ, মানে লাশের উপরেও ক্ষোভ, তাদের ছুঁড়ে ফেললো, লাশটার উপরে ক্ষোভ। সেটাই বলছে যে এই পুলিশটাই তো আছে এখন। হ্যাঁ, এই পুলিশের ভেতরে রদবদল হচ্ছে, রদবদল হওয়ার পরে একটা অফিসার লেভেলের রদবদল চলছে, এখনো সব হয়নি, এখনো কয়েকটা জেলা বাকি আছে, ঢাকা শহরের থানাও এখনো বোধহয় 7টা না 8টা না কয়টা এখনো বাকি আছে। এই ইন্সপেক্টর গুলো, ওসি গুলো আপনার এখন পর্যন্ত সব নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। আর সাব ইন্সপেক্টর আর হচ্ছে কনস্টেবল, তারাই আছে যারা এইভাবে লাশ ধরে তারপরে এই ভ্যানের উপরে তুলতে পারে। সেই কনস্টেবল আর সাব ইন্সপেক্টররা তো এখনো পর্যন্ত আছে, তারা সুযোগ পেলে আবার সেটা করবে। সো আমি মনে করি এটা একটা নিয়মের ভেতরে নিয়ে আসা উচিত। কিভাবে সেই নিয়ম করবে সেটা আমি জানি না, কিন্তু ছাত্রদের মাঠে কনক ভাই থাকতে হবে। এখনো পর্যন্ত সেই পরিস্থিতি আসে নাই।